রহস্যময় উত্তরাধিকার, আমেলিয়ার অজানা সত্য। হোটেলের বেডে একসাথে ঘুম থেকে উঠে ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার ভাই অনুরাগ বলল, হোটেলের সেই ডাবল বেডে একসাথে ঘুম থেকে উঠে, তোর হাত আমার বুকে আর আমার হাত তোর কোমরে দেখে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তুই ফিসফিস করে বললি, কি হতো যদি আমরা ভাইবোন না হতাম? আমি উত্তর দিলাম, আমরা যা অনুভব করছি তা নিষিদ্ধ হতে পারে, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে, ভবিষ্যতের সঙ্গিনী হিসেবে। তোমার উত্তর কি? আমি আর আমার ভাই অনুরাগ একসাথে একটি কনফারেন্সে গিয়েছিলাম। হোটেলে শেষ মুহূর্তে কোনো ডাবল রুম ছাড়া কিছু ছিল না, তাই আমরা একই রুমে থাকতে রাজি হয়েছিলাম। সেদিন রাতে অনেক ঘুরে আমরা ক্লান্ত হয়ে রুমে ফিরেছিলাম। আমরা দুজনেই একই বেডে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙল, দেখি অনুরাগের হাত আমার কোমরে আর আমার হাত তার বুকে। আমি একটু লজ্জা পেয়ে হাত সরিয়ে নিলাম। হেসে বললাম, দেখ আমরা কিভাবে ঘুমিয়েছিলাম। কি হতো যদি আমরা ভাইবোন না হতাম? আমি এটা একটা মজার কথা হিসেবে বলেছিলাম। কিন্তু অনুরাগ বিশ্বাসটাকে অন্যভাবে নিল। সে আমার দিকে তাকিয়ে যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। অনুরাগ, এসব কি বলছিস? আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম। আমরা ভাইবোন? তুই আমাকে বিয়ে করতে চাস? এটা তো অসম্ভব। অসম্ভব নয় অননা। অনুরাগ আমার দিকে হাত বাড়াল। আমাদের অনুভূতি যদি একই হয় তাহলে আমরা একসাথে থাকতে পারি। কেউ জানবে না আমরা ভাইবোন গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি শুরু করছি এক অদ্ভুত ঘটনা দিয়ে, যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। সেদিন সকালে অনুরাগের সেই কথাগুলো শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না, জিভ যেন আটকে গিয়েছিল। অনুরাগের চোখে কেমন এক অদ্ভুত চাহনি দেখলাম, যা আমি আগে কখনো দেখিনি। অনন্যা, তুই আমার কথা ভেবে দেখ। অনুরাগ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমাদের বাবা মা নেই, কেউ জানবে না। আমরা দূর কোথাও চলে যেতে পারি। আমি ওর পাগলামি শুনে ভয় পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? কেন আমার সঙ্গে এমন হচ্ছে? আমার মনের ভেতর ১০০০ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তুই কি বলছিস অনুরাগ? আমি চিৎকার করে উঠলাম। আমরা একই রক্তের। এটা ভাবাও যায় না। রক্তের সম্পর্ক? অনুরাগ হঠাৎ অদ্ভুতভাবে হাসতে লাগল। তুই কি বিশ্বাস করিস আমরা আসলেই ভাইবোন? ওর কথা শুনে আমার শরীরে যেন বিদ্যুৎ চমক খেলল। কি মানে? তুই কি বলতে চাইছিস? তোকে একটা কথা বলার সময় এসেছে অনন্যা। অনুরাগ এবার গম্ভীর হয়ে গেল। আমরা আসলে ভাইবোন নই। আমি তখন থমকে গেলাম, যেন কেউ আমার পায়ের নিচের মাটি কেড়ে নিয়েছে। ছোটবেলা থেকেই অনুরাগকে আমার ভাই হিসেবে জেনে এসেছি, এবং হঠাৎ এই কথা। কি বলছিস তুই? মা বাবা গি? আমি কথা শেষ করতে পারলাম না। মা বাবা আমাদের সত্যিটা জানাননি। অনুরাগ আমার হাত ধরে বলল, আমি মাসখানেক আগে একটা চিঠি পেয়েছি। চিঠিটা আমাদের মা আমাকে লিখেছিলেন। তিনি চেয়েছিলেন ওনার মৃত্যুর পর আমি এটা পাই। কি ছিল সেই চিঠিতে? আমার গলা শুকিয়ে এলো। অনন্যা, তুই আসলে আমাদের পরিবারের মেয়ে নস। তোকে দত্তক নেওয়া হয়েছিল। তুই মাত্র ৩ মাসের শিশু ছিলি যখন তোকে আমাদের পরিবারে নেওয়া হয়। আমি বিছানায় বসে পড়লাম। আমার মাথা ঘুরতে লাগল। আমার সারা জীবনটাই কি মিথ্যে ছিল? আমি কে? আমার আসল পরিবার কোথায়? তুই কি আমাকে সেই চিঠিটা দেখাবি? আমি অনুরাগের দিকে তাকালাম। হ্যাঁ, অবশ্যই। আমি চিঠিটা সঙ্গে এনেছি। অনুরাগ তার ব্যাগ থেকে একটি পুরনো খাম বের করল। এই নে, পরে দেখু। আমার কাপা হাতে চিঠিটা নিলাম। ভেতরে যা লেখা ছিল তা পড়ে আমি আরও স্তব্ধ হয়ে গেলাম। প্রিয় অনুরাগ, যখন তুই এই চিঠি পড়বি তখন আমি আর এই পৃথিবীতে থাকব না। তোকে এবং অনন্যাকে একটা সত্যি জানাতে চাই, যা আমরা কখনো বলিনি। অনন্যা আসলে তোর রক্তের বোন নয়।
তোর বাবা আর আমি ওকে দত্তক নিয়েছিলাম যখন সে মাত্র ৩ মাসের শিশু ছিল। অননার জন্ম হয়েছিল একটি দুর্ঘটনার পরে। একদিন আমরা রাতে গাড়ি চালাচ্ছিলাম এবং হঠাৎ এক দম্পতির গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই দম্পতি মারা যান, কিন্তু তাদের শিশু কন্যা বেঁচে যায়। আমরা সেই শিশুকে হাসপাতালে নিয়ে যাই এবং যখন কোনো আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি, তখন আমরা ওকে দত্তক নিতে সিদ্ধান্ত নিই। অননার আসল বাবা-মা ছিলেন কেদার এবং ময়না দাশগুপ্ত। তারা বড়লোক ছিলেন এবং বোম্বেতে থাকতেন। দুর্ঘটনার সময় তারা কলকাতায় বেড়াতে এসেছিলেন। আমি জানি তোরা দুজন খুব ঘনিষ্ঠ এবং সব সময় একে অপরকে সাহায্য করেছিস। আমি চাই তোরা এই সত্যি জেনেও ভালোবাসা অক্ষুণ্ণ রাখিস। আমি তোদের দুজনকেই সমানভাবে ভালোবাসি। ভালোবাসা সহ, মা-ই। চিঠিটা পড়ে আমার চোখে পানি এসে গেল। আমার সারা জীবনের বিশ্বাস একটা চিঠিতে ভেঙে চুরমার হয়ে গেল। আমি কে? আমার পরিচয় কি? অনুরাগ কেন আমাকে এই সত্যি এখন জানালো? অনুরাগ, তুই কতদিন ধরে এটা জানিস? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। প্রায় ১ মাস, সে স্বীকার করল। আমি তোকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আজ সকালে তুই সেই কথাটা বললি, তখন মনে হলো এটাই সঠিক সময়। আমি উঠে দাঁড়ালাম এবং জানালার দিকে গেলাম। বাইরে সূর্য উঠেছে, একটা নতুন দিনের শুরু। কিন্তু আমার জন্য এটা ছিল একটা নতুন জীবনের শুরু, নতুন পরিচয়ের শুরু। অনুরাগ, আমি জানি না কি বলবো। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম। এটা অনেক বড় ধাক্কা। আমার সময় লাগবে এটা মেনে নিতে। আমি বুঝি। অনুরাগ আমার পাশে এসে দাঁড়াল। কিন্তু আমি যা বললাম তা সত্যি। আমি তোকে ভালোবাসি, অনন্যা। ভাই হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি ওর দিকে তাকালাম। ও আমার ভাই নয়, এটা ভাবতেই অদ্ভুত লাগছিল। বছরের পর বছর ধরে আমি যাকে ভাই হিসেবে জেনেছি, সে আসলে আমার কেউ নয়। আমার মন দ্বিধায় পড়ে গেল। আমি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমি বললাম। আমাকে ভাবতে দে। আমার মাথাটা পরিষ্কার করতে হবে। অবশ্যই, সে বলল। কিন্তু একটা কথা মনে রাখিস, আমরা দুজনই মুক্ত। আমরা যা চাই তা করতে পারি। আমি আস্তে করে মাথা নাড়লাম। এখনও বিশ্বাসটা আমার কাছে পুরোপুরি বাস্তব মনে হচ্ছিল না। আমি একটু একা থাকতে চাই, আমি বললাম। আমি একটু বেরিয়ে আসছি। কোথায় যাবি? অনুরাগ জিজ্ঞেস করল। জানি না। শুধু হাঁটতে চাই। আমি কাপড় পরে হোটেল থেকে বেরিয়ে গেলাম। শহরের রাস্তায় একা হাঁটতে লাগলাম। চারদিকে লোকজন, গাড়ি, হইচই, কিন্তু আমি নিজেকে একান্ত একা বোধ করছিলাম। আমার সমস্ত পরিচয় যেন কেউ কেড়ে নিয়েছে। আমি কে? আমার আসল পরিবার কারা? কেন আমার বাবা-মা আমাকে সত্যি বলেননি? শহরের একটা পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম। আমার ফোন বেজে উঠল। অনুরাগের কল। আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম। আমি এখন ওর সাথে কথা বলতে পারব না। এমন সময় আমার চোখ পড়ল একটা পুরনো বইয়ের দোকানের দিকে। না জানি কেন আমি সেদিকে চলে গেলাম। দোকানে ঢুকে দেখি ধুলো ভরা পুরনো বইয়ের তাক। দোকানের মালিক, একজন বয়স্ক ভদ্রলোক, আমাকে দেখে হাসলেন। কি খুঁজছেন? তিনি জিজ্ঞেস করলেন। কিছু না, আমি উত্তর দিলাম। শুধু দেখছি। আমি বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটা পুরনো ফটো অ্যালবামের দিকে। কলকাতার পুরনো দিন লেখা ছিল কভারে। আমি অ্যালবামটি হাতে নিলাম এবং পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ একটি ছবিতে আমার চোখ আটকে গেল। একটি দম্পতি একটি শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। দম্পতির আকৃতি আমার চোখে খুব পরিচিত মনে হল, যেন আমি তাদের চিনি। শিশুটির দিকে তাকিয়ে আমার বুক ধক করে উঠল। এই ছবিটা কার? আমি দোকানের মালিককে জিজ্ঞেস করলাম। তিনি চশমা পরে ছবিটির দিকে তাকালেন। ওহ, এটা কলকাতার বিখ্যাত দাশগুপ্ত পরিবারের কেদার দাশগুপ্ত আর তার স্ত্রী ময়না। তারা প্রায় ৪০ বছর আগে একটি দুর্ঘটনা মারা যান। আমার হৃদয় থেমে গেল। দাশগুপ্ত। মায়ের চিঠিতে উল্লেখিত সেই একই পরিবার। এই শিশুটি কে? ওটা তাদের কন্যা, আমেলিয়া দাশগুপ্ত। দুর্ঘটনায় সেও মারা গিয়েছিল বলে শোনা যায়। আমেলিয়া দাশগুপ্ত। আমার আসল নাম কি এটাই? আমি কি সেই শিশু? এই অ্যালবামটা কিনতে চান? দোকানের মালিক জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি দ্রুত উত্তর দিলাম। অ্যালবামটা কিনে আমি হোটেলে ফিরে এলাম। অনুরাগ রুমে ছিল না। একটা নোট রেখে গিয়েছিল।
অনন্যা, আমি জানি তোর ভাবার সময় দরকার। আমি ক্যাফেতে আছি। যখন কথা বলতে চাইবি আমাকে খুঁজে নিস। অনুরাগ। আমি অ্যালবামটা খুললাম এবং সেই ছবিটির দিকে আবার তাকালাম। আমার আসল বাবা-মার ছবি। তারা কেমন ছিলেন? তাদের স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু হারিয়ে গিয়েছিল সেই দুর্ঘটনায়। আমি ল্যাপটপ খুললাম এবং ইন্টারনেটে সার্চ করতে লাগলাম, কেদার দাশগুপ্ত ময়না দাশগুপ্ত দুর্ঘটনা ঘ। কিছু পুরনো নিউজপেপার আর্টিকেল পেলাম। ৪০ বছর আগে একটি কার দুর্ঘটনায় একটি বিখ্যাত বাঙালি দম্পতি মারা যান। তাদের শিশু কন্যা সম্পর্কে কোনো তথ্য ছিল না। এবং তারপর আমি একটি আর্টিকেল পেলাম যেখানে লেখা ছিল, দাশগুপ্ত দম্পতির মৃত্যুর পর তাদের বিশাল সম্পত্তি অনাথ হয়ে পড়ে। কোনো উত্তরাধিকারী না থাকায় উত্তরাধিকারী না থাকায়? কিন্তু আমি তো আছি। আমি তাদের মেয়ে। আমার মনে প্রশ্ন জাগল, কেন কেউ আমার সম্পর্কে জানত না? কেন আমার পালক বাবা-মা এই বিষয়ে কিছু বলেননি? আমি আরও গভীরভাবে সার্চ করতে লাগলাম এবং আরেকটি তথ্য পেলাম, দাশগুপ্ত পরিবারের একমাত্র জীবিত আত্মীয় হলেন কেদারের ভাই, অরিন্দম দাশগুপ্ত। তিনি এখন প্রায় ৮০ বছর বয়সী এবং কলকাতার একটি বাড়িতে বাস করেন। আমি দ্রুত আরেকটি সার্চ করলাম অরিন্দম দাশগুপ্তের ঠিকানা জানার জন্য। একটি পুরনো ডিরেক্টরিতে তার ঠিকানা পেলাম, ৭-৮ বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা। আমার মনে হল এই মানুষটি আমার একমাত্র সম্পর্ক আমার আসল পরিবারের সাথে। তাকে দেখতেই হবে আমাকে। আমি রুম থেকে বেরিয়ে ক্যাফেতে গেলাম। অনুরাগ সেখানে বসে কফি খাচ্ছিল। আমাকে দেখে উঠে দাঁড়াল। অনন্যা, তুই ঠিক আছিস? সে জিজ্ঞেস করল। আমি কলকাতা যাব, আমি দৃঢ় কণ্ঠে বললাম। কলকাতা? কেন? অনুরাগ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তাকে অ্যালবাম দেখালাম এবং আমার সমস্ত আবিষ্কারের কথা বললাম। আমার জানতে হবে আমি কে। এই অরিন্দম দাশগুপ্ত আমার আসল পরিবার সম্পর্কে সব কিছু জানেন গু। অনুরাগ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি তোর সাথে যাব। তোর দরকার নেই, আমি বললাম। এটা আমার যাত্রা। আমি জানি, সে বলল। কিন্তু আমি তোকে একা যেতে দিতে পারব না। আমরা একসাথে যাব। আমি অনেক বছর ধরে অনুরাগকে চিনি। সে যখন কিছু ঠিক করে তখন তাকে কেউ থামাতে পারে না। আমি জানতাম সে আমার সাথেই যাবে। ঠিক আছে, আমি রাজি হলাম। আমরা কাল সকালেই কলকাতা যাব। পরদিন সকালে আমরা ফ্লাইট ধরলাম কলকাতার উদ্দেশ্যে। বিমানে বসে আমি বারবার ভাবছিলাম, আমি কি সত্যিই আমেলিয়া দাশগুপ্ত? আমার আসল পরিবার কেমন ছিল? কেন আমার পালক বাবা-মা আমাকে সত্যি লুকিয়ে রেখেছিলেন? কলকাতা পৌঁছে আমরা সোজা বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে রওনা হলাম। একটা ট্যাক্সি নিয়ে যখন ৭-৮ নম্বর বাড়ির সামনে পৌঁছালাম, তখন দেখলাম একটা বিশাল পুরনো বাড়ি। এক সময়ে খুব সুন্দর ছিল বোঝা যায়, কিন্তু এখন অবহেলা জীর্ণ হয়ে আছে। গেটে ঘণ্টা বাজালাম। কিছুক্ষণ পর একজন বয়স্ক দারোজান এসে দরজা খুলল। আপনারা কাকে চান? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অরিন্দম দাশগুপ্তের সাথে দেখা করতে চাই, আমি বললাম। দারোজান আমাদের দিকে সন্দেহজনক চোখে তাকালেন। অরিন্দমবাবু খুব বেশি লোকের সাথে দেখা করেন না। আপনারা কারা? আমি একটু ইতস্তত করলাম। কি বলবো? সত্যি, আমি তার ভাইয়ের মেয়ে হতে পারি। দারোজানের চোখ বড় হয়ে গেল। আপনি কি বলছেন? আমি কেদার আর ময়না দাশগুপ্তের মেয়ে হতে পারি। আমি জানতে এসেছি আমার আসল পরিচয়। দারোজান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, অপেক্ষা করুন, আমি অরিন্দমবাবুকে জানাচ্ছি গিয়ে। আমরা অপেক্ষা করতে লাগলাম। প্রায় ১০ মিনিট পর দারোজান ফিরে এলেন। অরিন্দমবাবু আপনাদের দেখা করতে রাজি হয়েছেন। আসুন। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে পুরনো আমলের আসবাবপত্র, বড় বড় ছবি, প্রাচীন কারুকাজে সাজানো দেয়াল। একটা বিশাল ড্রয়িং রুমে আমাদের নিয়ে যাওয়া হল। সেখানে একটি হুইল চেয়ারে বসেছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক। তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে মোটা চশমা। কে আসছে আমার সাথে দেখা করতে? তিনি প্রশ্ন করলেন। তার গলার স্বর দৃঢ়, কিন্তু বয়সের ছাপ স্পষ্ট। নমস্কার, আমি অনন্যা। আমি এগিয়ে গেলাম। আমি কেদার আর ময়না দাশগুপ্তের মেয়ে হতে পারি। অরিন্দম দাশগুপ্ত আমার দিকে এমনভাবে তাকালেন যেন ভূত দেখেছেন। কি বললে? কেদার আর ময়নার মেয়ে? আমেলিয়া? না না, এটা অসম্ভব। আমেলিয়া দুর্ঘটনায় মারা গিয়েছিল।
আমি আস্তে করে এগিয়ে গেলাম। আপনার ভাবি ময়না বৌদি আর আপনার ভাই কেদারবাবু দুর্ঘটনায় মারা যান। কিন্তু আমি বেঁচে ছিলাম। আমাকে এক দম্পতি উদ্ধার করেন এবং আমাকে তাদের সন্তান হিসেবে লালনপালন করেন গু। অরিন্দমবাবু আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তুমি কিভাবে জানলে? আমি তাকে মায়ের চিঠি সম্পর্কে বললাম, অ্যালবামের কথা, আমার খোঁজাখুঁজির কথা। তুমি কি কোনো প্রমাণ দেখাতে পারো যে তুমি আমেলিয়া? তিনি জিজ্ঞেস করলেন। আমার কাছে মায়ের চিঠি আছে। আমি অনুরাগের দিকে তাকালাম, যে চিঠিটা নিয়ে এসেছিল। এবং এই অ্যালবাম, যেখানে কেদারবাবু আর ময়না বৌদির ছবি আছে গু। অরিন্দমবাবু চিঠিটা এবং অ্যালবামটা দেখলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। 40 বছর। 40 বছর ধরে আমি ভেবেছি আমার ভাইজের বংশ শেষ হয়ে গিয়েছে। এখন তুমি এসেছ গু। আপনি কি আমাকে আরও কিছু বলতে পারেন আমার বাবা মা সম্পর্কে? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দমবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু তার আগে আমাকে নিশ্চিত হতে হবে তুমি সত্যিই আমেলিয়া কিনা। আমেলিয়ার ডান হাতের কবজিতে একটা জন্মগত চিহ্ন ছিল, একটা ছোট লাল দাগ, গোলাপের আকৃতির মতো আমি চমকে উঠলাম। আমার ডান হাতের কবজিতে সত্যিই একটা লাল দাগ আছে, যা আমি সারা জীবন ধরে বহন করে আসছি। আমি আস্তে করে আমার শার্টের হাতা উঠালাম এবং সেই দাগটা দেখালাম। অরিন্দমবাবুর চোখ ছলছল করে উঠল। আমেলিয়া, সত্যিই তুমি? তুমি ফিরে এসেছ? তিনি তার হুইল চেয়ার থেকে উঠতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আমি এগিয়ে গিয়ে তার হাত ধরলাম। আমি জানতামই, আমার অন্তরে জানতাম তুমি বেঁচে আছো, তিনি আবেগে বললেন। কেদার আর ময়না তোমাকে নিয়ে এত গর্ব করত। তুমি তাদের একমাত্র সন্তান ছিলে গু। আমার চোখেও পানি এসে গেল। আমার বাবা মা কেমন ছিলেন বলুন? অরিন্দমবাবু শুরু করলেন আমার বাবা-মার গল্প। কেদার দাশগুপ্ত ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী, যিনি বাংলার প্রথম বড় চা বাগানের মালিক ছিলেন। ময়না ছিলেন একজন শিক্ষিত, সংস্কৃতিবান মহিলা, যিনি সঙ্গীত এবং চিত্রকলায় পারদর্শী ছিলেন। তাদের বিয়ে হয়েছিল প্রেমের সূত্রে, যা সেই যুগে খুব একটা স্বাভাবিক ছিল না। তোমার জন্মের পর তারা তোমাকে নিয়ে এত খুশি ছিলেন, অরিন্দমবাবু বললেন। তারা তোমার নাম রেখেছিলেন আমেলিয়া, কারণ ময়না বিলেতে পড়াশোনা করেছিলেন এবং সেখানে একটি ইংরেজি উপন্যাসের নায়িকার নাম ছিল আমেলিয়া, যিনি ছিলেন খুব সাহসী এবং বুদ্ধিমতী গো। সেই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দমবাবুর মুখে বিষাদের ছায়া নামল। সেদিন তোমার বাবা মা কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছিলেন। তারা রাতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ একটা লরি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটা পাহাড়ের ধার থেকে নিচে পড়ে যায়। তোমার বাবা মা সাথে সাথে মারা যান। আর আমি কিভাবে বেঁচে গেলাম? এখন বুঝতে পারছি, তুমি গাড়ি থেকে ছিটকে পড়েছিলে আর তোমাকে কেউ উদ্ধার করেছিল। আমাদের পুলিশ বলেছিল 3 জনই মারা গিয়েছে। আমরা জানতাম না তুমি বেঁচে আছো গু। আমাকে যারা উদ্ধার করেছিলেন তারা কি পুলিশে খবর দেননি? আমি জানি না, আমেলিয়া। সম্ভবত তারা সরল মনে ভেবেছিলেন তোমার সমস্ত পরিবার মারা গিয়েছে এবং তারা তোমাকে ভালোবেসে নিজেদের সন্তান হিসেবে লালনপালন করেছেন গু। এটা সত্যি। আমার পালক বাবা মা আমাকে খুব ভালোবাসতেন। তাদের কখনো সন্দেহ করিনি। আমার বাবা মার সম্পত্তির কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। তাদের সম্পত্তির বেশিরভাগ আমি দেখাশোনা করছি, অরিন্দমবাবু বললেন। চা বাগানগুলো, বোম্বেতে থাকা বাড়ি, কলকাতার এই বাড়ি। আমি সবকিছু যত্ন সহকারে রেখেছি, আশায় যে একদিন তোমাকে ফিরে পাব গু। কিন্তু কিভাবে? আপনি কি জানতেন আমি বেঁচে আছি? না, কিন্তু একজন পিতা যেমন তার সন্তানের জন্য কিছু রেখে যায়, আমিও তেমনি আমার ভাইদের সন্তানের জন্য সব রেখেছি। আমি তোমার বাবার একমাত্র ভাই, আমার কর্তব্য ছিল তার সম্পত্তি রক্ষা করা গু। আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। এই বৃদ্ধ মানুষটি 40 বছর ধরে আশায় বসেছিলেন। এবং এখন আমি এসেছি। কি করে প্রমাণ করব যে আমি সত্যিই আমেলিয়া? আমি জিজ্ঞেস করলাম। আমাদের একজন ভালো উকিল আছে, যিনি এই বিষয়ে সাহায্য করতে পারবেন, অরিন্দমবাবু বললেন। ডিএনএ টেস্ট করতে হবে। আমার সাথে তোমার রক্তের সম্পর্ক প্রমাণ হলে তুমি সব কিছুর উত্তরাধিকারী হবে গু। উত্তরাধিকারী? অনুরাগের দিকে তাকালাম। সে চুপচাপ বসে শুনছিল। তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। আমি টাকা পয়সার জন্য আসিনি, আমি অরিন্দমবাবুকে বললাম। আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে, আমার আসল পরিবার কারা গিয়ে। আমি জানি মা, তিনি আমার হাত ধরে বললেন।
কিন্তু তুমি দাশগুপ্ত পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তোমার বাবা মার সম্পত্তি তোমারই প্রাপ্ত। আমরা সেদিন অনেকক্ষণ ধরে কথা বললাম। অরিন্দমবাবু আমাকে তার ফোন নম্বর দিলেন এবং বললেন তিনি উকিলের সাথে যোগাযোগ করবেন। আমরা হোটেলে ফিরে এলাম। তুই কেমন আছিস? অনুরাগ জিজ্ঞেস করল। জানি না, আমি সত্যি উত্তর দিলাম। এত কিছু ঘটে গেল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না গি। আমি তোকে একটা কথা বলতে চাই, অনুরাগ গম্ভীর হয়ে বলল। আমি যখন তোকে বললাম যে আমি তোকে ভালোবাসি, ভাই হিসেবে নয়, আমি সত্যি বলেছিলাম। কিন্তু এখন এই নতুন পরিস্থিতিতে কি? আমি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম। তুই এখন একজন ধনী ব্যক্তির উত্তরাধিকারী। সে হাসল। আমি চাই না তুই ভাবিস আমি তোর টাকার জন্য তোকে চাই। আমি হেসে উঠলাম। একটা ভারী বোঝা যেন নেমে গেল আমার বুক থেকে। কি মূর্খের মতো কথা বলছিস, অনুরাগ? আমি তোকে এত বছর ধরে চিনি। আমি যখন অননা ছিলাম তখনও তুই আমাকে ভালোবাসতিস। এখন আমি আমেলিয়া, তাতে কিছু যায় আসে না। অনুরাগ আস্তে করে আমার কাছে এলো। আমি সবসময় তোকে ভালোবেসেছি যেদিন থেকে আমরা বড় হয়েছি। কিন্তু আমাকে মনে হতো এটা ভুল। এখন জানলাম আমাদের ভালোবাসা নিষিদ্ধ নয়। এটা আমাদের ভাগ্য যে আমরা একে অপরকে পেয়েছি। আমি তার দিকে তাকালাম। এই লোকটা, যাকে আমি সারা জীবন ভাই হিসেবে চিনেছি, এখন আমার প্রেমিক। জীবন কত বিচিত্র! আমাদের সামনে একটা নতুন জীবন আছে। আমি বললাম, আমি আমেলিয়া দাশগুপ্ত, কেদার আর ময়না দাশগুপ্তের মেয়ে। এবং আমি তোকে আমার পাশে চাই এই নতুন যাত্রায়। আমি সবসময় তোর পাশে থাকব। অনুরাগ আমার হাত ধরল। পরের কয়েক মাস কঠিন কাজে কেটে গেল। ডিএনএ টেস্ট, আইনি প্রক্রিয়া, কাগজপত্র। অবশেষে আমি আইনিভাবে আমেলিয়া দাশগুপ্ত হিসেবে স্বীকৃতি পেলাম, দাশগুপ্ত এস্টেটের একমাত্র উত্তরাধিকারী। অরিন্দম কাকু, এখন আমি তাকে এভাবেই ডাকি, আমাকে দাশগুপ্ত চা এস্টেটের সমস্ত ব্যবসা সম্পর্কে শিখিয়েছেন। আমি হয়ে উঠেছি সেই বংশের যোগ্য উত্তরাধিকারী। আমি আর অনুরাগ বিয়ে করেছি একটি সাধারণ অনুষ্ঠানে, অরিন্দম কাকুর আশীর্বাদ নিয়ে। আমরা এখন দাশগুপ্ত এস্টেটের প্রধান বাড়িতে থাকি। অরিন্দম কাকু আমাদের সাথে থাকেন। আমার জন্ম পরিবারের শেষ সদস্য, আমার একমাত্র রক্তের সম্পর্ক। এখন যখন আমি এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চায়ের বাগান দেখি, আমি ভাবি আমার এই যাত্রা সম্পর্কে। আমি এখন জানি আমি কে। আমি আমেলিয়া দাশগুপ্ত, একজন হারানো মেয়ে যে ঘরে ফিরে এসেছে। আমার জীবনে এত অজানা রহস্য ছিল, যা এখন উন্মোচিত হয়েছে। অনুরাগকে আমি আগে ভাই হিসেবে ভালোবেসেছি, এখন স্বামী হিসেবে। আমাদের ভালোবাসা এখন আর নিষিদ্ধ নয়। জীবন সত্যিই অদ্ভুত, তাই না? কখনো কখনো আমরা হারিয়ে যাই, আবার কখনো নিজেদের খুঁজে পাই। আর কখনো কখনো আমরা এমন কিছু খুঁজে পাই যা আমরা কল্পনাও করিনি। অরিন্দম কাকু প্রায় বলেন, আমেলিয়া, তোমার মধ্যে তোমার মায়ের চোখ দেখতে পাই। সেই একই দৃঢ়তা, সেই একই সাহস। আমি তার কথায় হাসি। আমার মায়ের মতো হওয়া কি আমার ভাগ্যেই লেখা ছিল? কে জানে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে। আমার একটা পরিবার আছে, একটা ঐতিহ্য আছে, একটা পরিচয় আছে। আমি আমেলিয়া দাশগুপ্ত, একজন হারানো মেয়ে যে ঘরে ফিরে এসেছে। আর আমার গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। কারো সাথে কোনো সাদৃশ্য থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।